আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্সের আজকে একাডেমিকের শেষ লেকচার। একাডেমিক স্ট্যান্ডার্ড যে পড়াশোনা আছে সেটার আজকে শেষ লেকচার। এরপরে আমরা শুধু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা ক্লাস করব, কেমন? ওকে ওকে সো আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। মনে আছে কি আমরা লাস্ট ক্লাসে, দ্যাট মিনস 6 নম্বর ক্লাসে আমরা ম্যাট্রিক্সের কিছু টাইপ শিখছিলাম, যেগুলো ছিল গুণন শেখার পরে, মাল্টিপ্লিকেশনের পরে। দ্যাট মিনস ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স পার্ট 2। আজকের ক্লাসটা আমরা ওই পার্ট 2 টাইপের যে ম্যাট্রিক্সগুলো ছিল সেগুলোরই কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করে শুরু করব। ঠিক আছে ঠিক আছে প্রথম কোশ্চেনটা কি বলছে? একটা ম্যাট্রিক্স বি দিয়ে দিছে এন্ড তোমাকে প্রমাণ করতে বলছে এটা একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি মানে যেন কি? ইনভলিউটরি মানে হলো অভেদঘাতী। রাইট ইনভলিউটরি মানে হলো অভেদঘাতী। এটার আমি আরো একটা নাম বলে দিছিলাম, উদ্ঘাতিক। সো তোমার কোশ্চেনে যে কোনো নাম থাকতে পারে, ইনভলিউটরিও প্রমাণ করতে বলতে পারে, অভেদঘাতী বলতে পারে, কিংবা উদ্ঘাতিক এটাও প্রমাণ করতে বলতে পারে। যাই বলুক না কেন সবই এক জিনিস। ওই যে কুমিরের গল্প পড়ো নাই, শিয়াল আর কুমিরের গল্প? শিয়াল কুমিরকে কুমির শিয়ালকে তার 7টা বাচ্চা দিয়ে যায় দেখে শুনে রাখার জন্য। শিয়াল কি করে? 6টা বাচ্চা খেয়ে ফেলে, একটা বাচ্চা রাখে। সো কুমির যখন বারবার বাচ্চা দেখতে আসে, শিয়াল ঘুরে ফিরে একটা বাচ্চাই দেখায়। সো এক বাচ্চাই ওখানে 7 বাচ্চা। যাই হোক, আমরা গল্পে না যাই, এখানে সামথিং লাইক দ্যাট, যে যাহাই ইনভলিউটরি তাহাই অভেদঘাতী তাহাই উদ্ঘাতিক। সবই এরা এক বাচ্চা, সেটা কি? অভেদঘাতী। তো যাই বলুক না কেন শর্তটা কি? কোনো একটা ম্যাট্রিক্স অভেদঘাতী হওয়ার কন্ডিশন হলো সেই ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার করব, করে যদি আমরা অভেদক ম্যাট্রিক্স আউটপুট হিসেবে পাই তখন সেটাকে আমরা বলতে পারি কি? অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাদের যেটা দরকার সেটা আমরা সেরে ফেলি। আমাদের দরকার হলো বি কে স্কোয়ার করা। আমরা বি কে এবার স্কোয়ার করে ফেলি। বি কে স্কোয়ার করা মানে যেন কি? বি এর সাথে বি কে মাল্টিপ্লাই করা। তাহলে আমরা বি নিয়ে নেই, আমরা বি কে নিয়ে নেই। গুড, 2বার নিয়ে নিলাম আমরা বি কে। এবার আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লিকেশন নিয়ে পুরো একটা লেকচার ছিল। মাল্টিপ্লিকেশনের অনেক প্রবলেম সলভ করছি। নট ইভেন দ্যাট, মাল্টিপ্লিকেশনের আমি 2টা প্রসেস তোমাদেরকে শো করছি, তাই না? এই জন্য মাল্টিপ্লিকেশন নিয়ে এখন আর অত গভীরভাবে কথা বলার কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন করে ফেলি আমরা। ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম -25 + 24 + 0। ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম 40 - 40 0। ফার্স্ট রো দিয়ে থার্ড কলাম এটা হবে 0 0 0। গুড। এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম -15 + 15 0। সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম -24 + 25 + 0। গুড। সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম 0 0 0। 2টা রো দিয়ে গুণ করা শেষ। এবার থার্ড রো দিয়ে একটু গুণ করি। সো থার্ড রো দিয়ে যদি ফার্স্ট কলামটাকে গুণ করি, -5 + 6 -1। থার্ড রো দিয়ে সেকেন্ড কলামকে যদি গুণ করি, -8 + 10 - 2। সেকেন্ড রো দিয়ে থার্ড কলামকে গুণন করলে 0 0 1। তাহলে আলটিমেটলি আউটপুট কি দাঁড়াচ্ছে দেখি? 1 0 0 0 1 0 0 0 1। ওকে ওকে তাহলে খেয়াল করে দেখো তো, আমরা বি ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করার পরে আউটপুট হিসেবে কি পাইছি? অভেদক পাইছি না? তাহলে নো ডাউট
বি ম্যাট্রিক্সটা একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স। তাহলে আমরা এবার একটু সুন্দর করে লিখে দিতে পারি, যেহেতু বি স্কোয়ার ইকুয়াল আই, সুতরাং বি একটি ইনভলিউটরি ম্যাট্রিক্স। ওকে, দেখো ম্যাট্রিক্সের ম্যাথ করার জন্য কিন্তু শর্টকাট আছে। ইনফ্যাক্ট ম্যাট্রিক্সের প্রবলেমগুলো কিন্তু ক্যালকুলেটরে সলিউশন করা যায়। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি তুমি ফার্স্টে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো। তুমি ফার্স্টে একটু হ্যান্ড ক্যালকুলেশন শিখো। এগুলোতে যখন তুমি পাকাপোক্ত হয়ে যাবা, তারপরে ইউ ক্যান গো ফর শর্টকাট অ্যান্ড ইউ ক্যান গো ফর ক্যালকুলেটর। ঠিক আছে, এই জন্য আমরা আপাতত কোনো শর্টকাট নিয়ে কথা বলতেছি না, নট ইভেন আমরা ক্যালকুলেটরে কিভাবে ম্যাট্রিক্স সলভ করতে হয় সেগুলোর দিকে যাচ্ছি না। আমরা ফার্স্টে একটু আমাদের বেসিকগুলো ক্লিয়ার করে নিই। কেমন কেমন? ঠিক আছে, তো কোশ্চেন 1 ডান। সেকেন্ড কোশ্চেন। ওকে, সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগে দেখো, ফার্স্ট কোশ্চেন রিলেটেড কিছু প্রবলেম আমি তোমারে করার জন্য দিয়ে দিছি। ফার্স্ট প্রবলেমটা কি প্রমাণ করতে বলছে? এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো তুমি কেমনে প্রমাণ করবা মনে আছে তো? সমঘাতী বা আইডেমপোটেন্ট, এটা প্রমাণ করার কন্ডিশনটা কি ছিল? কোন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে আবার যদি ওই ম্যাট্রিক্সটাই আমরা ফিরে পাই, তাহলে আমরা সেটাকে আইডেমপোটেন্ট বা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি, রাইট? তাহলে আমরা কি করতে পারি? এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার করব, এ ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করব, করে যদি দেখি আবার এ ম্যাট্রিক্সটাই ফিরে পাইছি, তখন আমরা এটাকে বলবো একটা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে ওকে, আর শোনো, সমঘাতী ম্যাট্রিক্সের 3/3 ফরম্যাট যেটা, দ্যাট মিনস যেটার মাত্রা 3/3, এটা আসলে সৃজনশীলে আসবে। এটা এমসিকিউতে আসার পসিবিলিটি নেই। এমসিকিউতে আসে 2/2। দেখো 2/2 সমঘাতীর, 2/2 সমঘাতীর ফরমেশনটা আমি দেখাইছিলাম না তোমাদের? দেখাইছিলাম, আমি লাস্ট ক্লাসেই দেখাইছি। যদি 2/2 সমঘাতী হতে হয়, তখন ম্যাট্রিক্সটার ফরম্যাটটা কিরকম হবে? ম্যাট্রিক্সটার ফরম্যাট এরকম বলছিলাম না, যে এলিমেন্টটা নিবা তার নেগেটিভটা নিচে, যে এলিমেন্টটা নিবা তার নেগেটিভটা নিচে, এরপর যেটা নিয়ে ফেললা তার থেকে এক কম নিবা, যেটা নিয়ে ফেললা তার থেকে এক কম নিবা, আর এখানে যেটা নিলা তার নেগেটিভটা আবার নিচে। এটা কিন্তু আমি বলছিলাম যে 2/2 সমঘাতীর জন্য ফরমেশনটা এরকম। ওকে, এবার তুমি ফরমেশনের সাথে একটু মিলাও, দেখো তো এই ম্যাট্রিক্সটা মেলে কিনা। মেলে তো, জানিছো তার নেগেটিভটা নিচে, জানিছো তার নেগেটিভটা নিচে। ওকে ফাইন, এবার জানিলা তার থেকে এক কম নিছো, জানিছো তার থেকে এক কম নিছো, আবার এখানে জানিছো তার নেগেটিভটা নিচে। ফরমেশনের সাথে হুবহু মিলে গেছে, মিলে গেছে। সো মিলে যেহেতু গেছে, নো ডাউট এখানে এই ম্যাট্রিক্সটাকে সমঘাতী ম্যাট্রিক্স। সো সমঘাতীর যেগুলো 2/2 অর্ডারের, সেগুলো এমসিকিউতে আসতে পারে বা আসবে, বা আসার পসিবিলিটি অনেক বেশি। আর যেগুলো সমঘাতীর 3/3 ফরমেশনের, সেগুলো এমসিকিউতে আসবে না, সেগুলো রিটেনের জন্য। আর তার জন্য আমরা মেইন কন্ডিশনটা অবশ্যই আমরা অ্যাপ্লাই করব, স্কোয়ার করে দেখব, যদি আমরা সেই ম্যাট্রিক্সটাকেই আবার ফিরে পাই, তখন সেটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। গুড, নেক্সট কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, কি বলছে? একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, দিয়ে বলছে এটি অক্ষম ম্যাট্রিক্স হলে তার ইন্ডেক্স কত। হোয়াট ডাজ ইট মিন বাই অক্ষম ম্যাট্রিক্স? এটাও কিন্তু ভাইয়া বলছিল। অক্ষম ম্যাট্রিক্স কাকে বলে? শূন্যঘাতী ম্যাট্রিক্সকে। শূন্যঘাতী। ওকে, আর শূন্যঘাতী ম্যাট্রিক্স প্রমাণ করার জন্য আমি তোমাদের বলে দিছিলাম যে এখানে যে স্কোয়ার করলেই শূন্যঘাতী প্রমাণ হবে, নট লাইক দ্যাট। কোন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করে যদি 0 পাওয়া যায়, তখন শূন্যঘাতী, তার ইন্ডেক্স হলো 2। ইন্ডেক্স মানে হলো মাত্রা বা সূচক। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হলো মাত্রা বা সূচক। ইন্ডেক্স মানে মাত্রা বা সূচক। ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম সেখানে যাই। শূন্যঘাতী ইট ডাজন্ট মিন দ্যাট যে তুমি স্কোয়ার করেই 0 ম্যাট্রিক্স পেয়ে যাবা। তোমার কোন একটা ম্যাট্রিক্সকে কিউব করা লাগতে পারে, হোল টু দি পাওয়ার 4 করা লাগতে পারে, হোল টু দি পাওয়ার 5 এন্ড সো অন। সো ব্যাপারটা কি? যদি তুমি স্কোয়ার করেই 0 ম্যাট্রিক্স ফিরে পাও, তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং তার ইন্ডেক্স বা সূচক 2। যদি তুমি কিউব করে শূন্য ম্যাট্রিক্স ফিরে পাও,
তখন সেটাও একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, তখন তার ইন্ডেক্স বা সূচক 3। এরকম হোল টু দি পাওয়ার 4 করে যদি তুমি শূন্যঘাতী পাও তাহলে তার ইন্ডেক্স বা সূচক হলো 4। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে যে এটা যদি শূন্যঘাতী হয় তাহলে তার ইন্ডেক্স কত। এন্ড তুমি কিন্তু জানো না এটাকে স্কোয়ার করে জিরো ম্যাট্রিক্স পাবা নাকি কিউব করে না হোল টু দি পাওয়ার 4 করে। সো উই হ্যাভ টু চেক ইট ফার্স্ট। আমরা আগে চেক করব। দেখো চেক করার প্রথম স্টেপ কি, আমাদের স্কোয়ার করতে হবে। তাহলে আমরা আগে একটু স্কোয়ার করি, স্কোয়ার করলে আমরা পাচ্ছি কি a স্কোয়ার ইকুয়াল a ইন্টু a। সো a এর সাথে a কে আমরা মাল্টিপ্লাই করে ফেলি, a এর সাথে আমরা a কে মাল্টিপ্লাই করে ফেলি। ওকে, এবার মাল্টিপ্লিকেশনটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করব। দেখো ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম গুণ করলে 0 0 0, মোট কথা 0। ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে 0 0 0, গুড। ফার্স্ট রো দিয়ে থার্ড কলামকে গুণ করলে 0 0, এই নাও দেখো 0 1 আর 3 গুণ করলে 3, 2 আর 0 গুণ করলে 0। সো 0 3 0 যোগ করলে কত আসতেছে 3, গুড। এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম 0 0 0, গুড। সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম 0 0 0, গুড। সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম 0 0 0, এটাও 0। এবার তুমি আসো থার্ড রো দিয়ে যখন গুণ করবা, থার্ড রো এর প্রত্যেকটা এলিমেন্ট 0 না। সো তুমি থার্ড রো দিয়ে যে কলামকে গুণ করো না কেন 0 হবে। সো ফার্স্ট কলামের জন্য 0 হবে, সেকেন্ড কলামের জন্য 0 হবে, থার্ড কলামের জন্য 0 হবে। দেখো তো একে স্কোয়ার করার পরে আমি কি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স আউটপুট হিসেবে পাইছি? পাই নাই তো। তাহলে আমার এবার ফার্দার স্টেপে প্রসিড করতে হবে, কিউব করে দেখতে হবে। আমরা পরের স্টেপে যাই। তাহলে আবার এ কিউব ইকুয়াল, আমরা যে এ স্কোয়ার পাইছি না তার সাথে আমরা আবার এ কে মাল্টিপ্লাই করব। আমরা যে এ স্কোয়ার পাইছি তার সাথে এ কে মাল্টিপ্লাই করব। সো এ স্কোয়ারটা নিয়ে নেই, নেওয়া শেষ। তারপরে এ নিয়ে নেই, নেওয়া শেষ। এবার আমরা একটু মাল্টিপ্লাই করে দেখি কি আসে। এবারে একবারে আমি গুণফলটা লিখে ফেলবো। ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে 0 0 0, মোট কথা 0। ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করলে 0 0 0, গুড। ফার্স্ট রো দিয়ে থার্ড কলামকে মাল্টিপ্লাই করলে 0 2 0 0 3 0 3 0 0। পরের গুলো আর ওইভাবে চেক করার কিছু নেই। কেন চেক করার কিছু নাই? দেখো সেকেন্ড রো থার্ড রো এর প্রত্যেকটা এলিমেন্টই 0, তাই তো। সো সেকেন্ড রো দিয়ে তুমি যে কলামকে গুণ করো না কেন সব 0 আসবে, থার্ড রো দিয়ে তুমি যে কলামকে গুণ করো না কেন সব 0 আসবে। আলটিমেটলি আসতেছে কি 0 0 0 0 0 0। ওকে ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেয়া ছিল এটাকে আমি কিউব করার পরে আউটপুট হিসেবে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স পাইছি। তাহলে নো ডাউট এটা একটা শূন্যঘাতী বা অক্ষম ম্যাট্রিক্স যার ইন্ডেক্স কত 3। তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, যেহেতু এ কিউব ইকুয়াল 0 সুতরাং এ একটি অক্ষম ম্যাট্রিক্স যার ইন্ডেক্স কত 3। ব্যাস ব্যাস ব্যাস, কোশ্চেন টু ডান। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু রিপিট করাই দিতে চাই, যদিও আমি 6 নম্বর লেকচারে বলছি, তারপরও 3/3 অক্ষম ম্যাট্রিক্স বোঝার একটা খুব সুন্দর শর্ত আছে, যদি সেটা হয় স্ট্রিক্টলি ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কেমন ম্যাট্রিক্স? স্ট্রিক্টলি ট্রাইঅ্যাঙ্গুলার। যেমন এটা একটা স্ট্রিক্টলি ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ভাইয়া স্ট্রিক্টলি ট্রাইঅ্যাঙ্গুলার মানে কি? প্রধান কর্ণ সহ নিচের সব উপাদান 0 হবে, কিংবা প্রধান কর্ণ সহ উপরের সব উপাদান 0 হবে।
সো প্রধান কর্ণ সহ যদি নিচের সবগুলো 0 হয় তাহলে এটা স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি প্রধান কর্ণ সহ উপরের সবগুলো 0 হইতো তখন সেটাকে আমরা কি বলতাম, স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো এখানে কি, এখানে প্রধান কর্ণ সহ নিচের সবগুলো 0 না, প্রধান কর্ণ সহ নিচের সবগুলো 0, তাহলে এটা হলো স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে ওকে, ব্যাস। আর স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার হোক স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার হোক, এই ম্যাট্রিক্স গুলো অক্ষম বা শূন্যঘাতী ম্যাট্রিক্স হয়। ফাইন, নেক্সট কোয়েশ্চেন। একটা ম্যাট্রিক্স এ দিয়ে দিছে, প্রমাণ করতে বলছে একটি লম্বিক ম্যাট্রিক্স। সিমিলার কথা আগের গুলোতে যেরকম একটা নাম থেকে আমরা আরো নাম জানছিলাম, এখানেও সেম। লম্বিক ম্যাট্রিক্স কাদেরকে বলে, বা লম্বিক ম্যাট্রিক্সের আর একটা নাম কি, অর্থোগোনাল, রাইট? অর্থোগোনাল। আর কোন একটা ম্যাট্রিক্সকে কখন আমরা অর্থোগোনাল বলতে পারি, যদি ওই ম্যাট্রিক্সের সাথে একটা ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করলে আউটপুট হিসেবে অভেদক পাওয়া যায়। আমরা কি করতে পারি এবার, তাহলে যে ম্যাট্রিক্সটা আছে তার সাথে এর ট্রান্সপোজকে আমরা একটু মাল্টিপ্লাই করব। আমরা পাই a ইন্টু a ট্রান্সপোজ, এর সাথে এ ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করি, এ নিয়ে নিচ্ছি, তার সাথে নিতে হবে কি, এর সাথে কি নিতে হবে, এর ট্রান্সপোজ। আচ্ছা, একে একটু ট্রান্সপোজ করো তো, প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম। খেয়াল করে দেখছো, এটাকে ট্রান্সপোজ করলেও এর কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু, রাইট? তুমি ট্রান্সপোজ করে দেখো, এটা তো এ ম্যাট্রিক্স, একে ট্রান্সপোজ করে দেখো, এটাই থাকতেছে, ফাইন। তাহলে এর সাথে ট্রান্সপোজ নেওয়া মানে আলটিমেটলি ওইটাকেই নেওয়া, এর সাথে এর ট্রান্সপোজ নেওয়া মানে এর সাথে একেই নেওয়া, কারণ ইন দিস কেস এ ম্যাট্রিক্স যা এর ট্রান্সপোজ তা। তো মিলাই নাও, দেখো প্রথম সারি হয়ে গেছে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে গেছে তৃতীয় কলাম, তাই তো? ইয়া, এবার তুমি একটু মাল্টিপ্লাই করো, যেহেতু ফ্র্যাকশন আমরা একটু চাচ্ছি মাল্টিপ্লিকেশনের কাজগুলো দেখাতে। সো তুমি প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যদি মাল্টিপ্লাই করো, -1/3 গুণ করলে 1/9, 2/3 গুণন করলে 4/9, 2/3 গুণন করলে 4/9। ঠিক আছে, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে তুমি মাল্টিপ্লাই করো, -1/3 আর 2/3 গুণন করলে -2/9, 2/3 -1/3 গুণন করলে -2/9, 2/3 গুণন করলে 4/9। সুন্দর। ফার্স্ট রো দিয়ে থার্ড কলাম, -1/3 2/3 গুণন করলে -2/9, 2/3 গুণন করলে 4/9, 2/3 -1/3 গুণন করলে -2/9। ওকে, পরেরগুলো তুমি একটু করবা, এখানেও তোমার মাল্টিপ্লিকেশন আছে, এখানেও আছে, আছে তো। সেম ভাবে তুমি একটু তারপরের গুলো করে নেবা। আমি টাইম কনজিউম করার জন্য এটা দেখালাম না, তুমি করবা। এটা কি ছিল, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, এটা কি ছিল, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, এটা কি ছিল, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম। সেম ভাবে তুমি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করবা এটা, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম এটা, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম এটা, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, দিস ইজ
তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, দিস ইজ তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, দিস ইজ। এখন দেখো রেজাল্ট কি আসে, রেজাল্ট কি আসে দেখো তো। লসাগু কত? 9। 4 4 8 আর 1 9, 9/9, দ্যাট মিনস 1। এবার এখানে আসো, এই দুইটা যদি তুমি যোগ করো -4/9 আর এটা +4/9, সো সিমিলার ডাটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, ক্যান্সেলড আউট হয়ে গেলে 0। সেম জিনিস এখানে -2/9 -2/9, দ্যাট মিনস -4/9, তার সাথে পজিটিভ 4/9 যোগ করলে 0। সেম এজ তুমি বাকিগুলোর যদি কাজ করো তাহলে তুমি দেখবা 0 1 0 এবং 0 0 1 এটা পাচ্ছ। ওকে, এটা পাচ্ছ। তাহলে আলটিমেটলি দেখো এ এর সাথে এ এর ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করে তুমি আউটপুট হিসেবে যেটা পাইছো, এটা কি একটা অভেদক ম্যাট্রিক্স না? তাই তো। তাহলে তুমি আলটিমেটলি কি বলে দিতে পারো, যেহেতু এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল অভেদক আই, সুতরাং এ একটি লম্বিক ম্যাট্রিক্স। ঠিক আছে, সুতরাং এ একটি লম্বিক ম্যাট্রিক্স। ফাইন, আমরা 3 নাম্বার কোশ্চেনও শেষ করে ফেলছি। 3 নাম্বার কোশ্চেনও আমরা সলভ করে ফেলছি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের 3 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা যেগুলো সলভ করলাম, এগুলো ছিল কোন টাইপের? টাইপস অফ ম্যাট্রিক্সের পার্ট 2 যেটা ছিল সেই রিলেটেড প্রবলেমগুলো। অ্যান্ড হোপফুলি এই রিলেটেড কোনো প্রবলেম আসলে তুমি পরীক্ষায় এখন সলভ করতে পারবা। সো লক্ষ্মী বাচ্চার মতো কি করবা তোমরা, এই যে ভাইয়া যে প্রবলেমগুলো তোমাদের বাড়িতে করার জন্য দিছে, এগুলো তুমি সলিউশন করবা। গুড। এবার আসো আমরা আজকের ক্লাসের পরের টাইপে যাই, বাস্তব জীবনে ম্যাট্রিক্সের প্রয়োগ। বাস্তব জীবনে ম্যাট্রিক্সের প্রয়োগ। আমি এখানে তোমাকে 2টা প্রবলেম সলভ করে দেবো, কোশ্চেন 1, কোশ্চেন 2, এন্ড এখানেও আমি তোমাকে নিজে সলভ করার জন্য একটা প্রবলেম দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু আমাদের মতো প্রবলেম সলভ করি। 1 নাম্বার কোশ্চেন, কোশ্চেনটা একটু পড়ো তো। একটা টেবিল দিয়ে দিছে, একটা ছক দিয়ে দিছে। এই ছকে কি বলছে যে প্রথম যে রোটা, এই রোটা বোঝাচ্ছে বইয়ের সংখ্যা, দ্বিতীয় রো হইল প্রত্যেকটার ক্রয় মূল্য, 3 নম্বর রো হইল প্রত্যেকটার বিক্রয় মূল্য। ফাইন, এবার কলামের হিসাবে আসো। এই কলামটা বোঝাচ্ছে গণিত বইয়ের হিসাব। সো গণিত বইয়ের সংখ্যা 100, প্রত্যেকটার ক্রয় মূল্য 60, বিক্রয় মূল্য 70। এই কলামটা বোঝাচ্ছে পদার্থ বইয়ের ডাটাগুলো। পদার্থ বইয়ের সংখ্যা কত? 125, ক্রয় মূল্য 90, বিক্রয় মূল্য 102। সিমিলারলি এটা বোঝাচ্ছে রসায়ন বইয়ের কিচ্ছা কাহিনী। এখন কোশ্চেন কি বলছে? প্রদত্ত তথ্য তালিকা হতে বিক্রিত বইয়ের শতকরা লাভ নির্ণয় করতে বলছে, তাই না? প্রদত্ত তথ্য তালিকা হতে বিক্রিত বইয়ের শতকরা লাভ, লাভ ক্ষতি আমরা ছোটবেলায় পড়ে আসছি। সো তোমার লাভ নির্ণয় করা মানে কি? তোমার ফার্স্ট টার্গেট থাকবে তুমি মোট কত টাকা দিয়ে বই ক্রয় করলা সেটা ফাইন্ড আউট করবা। এরপরে তুমি মোট কত টাকা দিয়ে বই বিক্রি করলা এটা ফাইন্ড আউট করবা। এন্ড বিক্রয় মূল্য থেকে তুমি যদি ক্রয় মূল্যকে সাবট্রাক্ট করো, বিয়োগ করো, তাহলে তুমি কিন্তু লাভ পাবা। পরে সেই লাভটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাব। সো তাহলে তোমার ফার্স্ট কাজ কি? তুমি মোট কত টাকা বিক্রি করলা, মোট কত টাকা দিয়ে বই ক্রয় করলা, এগুলো ফাইন্ড আউট করা, তাই তো? এখন সেটা আমরা এখানে করতে চাচ্ছি কিভাবে? ম্যাট্রিক্সের ওয়েতে, ম্যাট্রিক্স পদ্ধতিতে। তার জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্টে কিছু জিনিস একটু অ্যাজাম্পশন করে নিই। আমরা ধরে নিই বইয়ের সংখ্যা, এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছি। সেই ম্যাট্রিক্সটাকে নাম দিলাম ধরো পি। বইয়ের সংখ্যাকে আমি একটা ম্যাট্রিক্স বোঝাতে চাই, সেই ম্যাট্রিক্সটাকে নাম দিলাম পি। তাহলে বইয়ের সংখ্যার ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি হবে? গণিত বইয়ের সংখ্যা 100, পদার্থ 125, রসায়ন 110। সো 100, 125, 110 গেল। এখন আসো প্রতিটির ক্রয় মূল্য,
এটাকে আমি আর একটা ম্যাট্রিক্স বুঝাইতে চাই, যে ম্যাট্রিক্সটাকে নাম দিলাম ধরো কিউ। এখন প্রত্যেকটার ক্রয় মূল্য যদি বলো তুমি, গণিতের প্রত্যেকটার ক্রয় মূল্য 60 টাকা, পদার্থের 90 টাকা, রসায়নের 85 টাকা। এটাকে এবার একটা কলামে নিয়ে নাও, 60, 90, 85। কেন কলামে নিলাম এ কথায় আসতেছি। আবার প্রতিটির বিক্রয় মূল্য, এটাকে আমরা আরেকটা ম্যাট্রিক্স ধরে নিই, ধরলাম আর, এবং বিক্রয় মূল্যগুলোকে আমরা কলামে নিয়ে নেব 70, 102, 96। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া বইয়ের সংখ্যাকে আপনি সারি ম্যাট্রিক্স আকারে নিয়ে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকে কেন কলাম ম্যাট্রিক্সে নিলেন? দেখো, আমি যদি মোট ক্রয় মূল্য চাই, কি চাই? মোট ক্রয় মূল্য। তাহলে বইয়ের সংখ্যা দিয়ে প্রতিটার ক্রয় মূল্যকে মাল্টিপ্লাই করতে হবে না? আই রিপিট, আমি যদি মোট ক্রয় মূল্য চাই, বইয়ের সংখ্যা দিয়ে প্রত্যেকটার ক্রয় মূল্যকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। এখন মাল্টিপ্লাই করার জন্য তো একটা কন্ডিশন আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হতে হয়? সমান হইতে হয়। সো তুমি যখন বইয়ের সংখ্যাকে সারি ম্যাট্রিক্স আকারে নিয়ে প্রত্যেকটার ক্রয় মূল্যকে কলাম আকারে নিছো, তখন দেখো প্রথমটার কলাম সংখ্যা 3টা, দ্বিতীয়টার সারির সংখ্যা হয়ে গেছে 3টা, মাল্টিপ্লাই করা যাবে। কিন্তু তুমি প্রথমটাকে সারি ম্যাট্রিক্স নিয়ে ক্রয় মূল্যকেও সারি ম্যাট্রিক্স আকারে নাও, দেখবা মাল্টিপ্লাই করার কন্ডিশন এখানে পূরণ হবে না। ঠিক আছে? তাহলে তোমার এবার প্রশ্ন আসতে পারে, আমরা কি এটা করতে পারি না? বইয়ের সংখ্যাকে কলাম ম্যাট্রিক্স নিয়ে ক্রয় মূল্য বিক্রয় মূল্যকে সারি ম্যাট্রিক্স নিতে পারি না? পারি। মোট কথা, তুমি বইয়ের সংখ্যাকে যদি সারি ম্যাট্রিক্সে নাও, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কলাম ম্যাট্রিক্স নিতে হবে। আর বইয়ের সংখ্যা তুমি যদি কলাম ম্যাট্রিক্স নাও, তাহলে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সারি ম্যাট্রিক্স নিতে হবে। ঠিক আছে? ওকে, এবার আসো। তাহলে আমরা বইয়ের সংখ্যাকে একটা ম্যাট্রিক্স ধরছি, প্রত্যেকটার ক্রয় মূল্যকে একটা ম্যাট্রিক্স ধরছি। এবার বইয়ের সংখ্যা দিয়ে প্রত্যেকটার ক্রয় মূল্যকে গুণ করব, তাহলে আমরা পাবো কি? মোট ক্রয় মূল্য। তাহলে আমরা পাই মোট ক্রয় মূল্য ইকুয়াল কি পি ইন্টু কিউ, পি ম্যাট্রিক্স ইন্টু কিউ ম্যাট্রিক্স। পি এর সাথে কিউ কে এবার গুণ করো, পি তার সাথে গুণ হবে কিউ। গুণ করলে কত আসতেছে? খুবই সিম্পল, একটু বড় গুণ তো ক্যালকুলেটর ইউজ করি একটু, কেমন? 100 দিয়ে 60কে গুণ করলে 6000 প্লাস 125 দিয়ে 90কে গুণ করো, 125 ইন্টু 90, 11250 প্লাস 110 দিয়ে 85কে গুণ করো, 110 ইন্টু 85, 9350। তাহলে কত দাঁড়ালো? 26,600। 26,600। তাহলে মোট ক্রয় মূল্য মানে কি? পি আর কিউ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, আউটপুট কত আসলো? 26,600। সো একটাই যেহেতু এখানে এলিমেন্ট, আমি এটাকে লিখতে পারি 26,600 টাকা। ওকে, লিখলাম, যেহেতু একটা এলিমেন্টের জন্য এভাবে লেখা যাবে। সো মোট ক্রয় মূল্য পেলাম তো। এখন আসো, মোট বিক্রয় মূল্য এবার একটু বের করতে চাই। এখানে মোট বিক্রয় মূল্য তাহলে কি হবে? বইয়ের সংখ্যা দিয়ে প্রতিটার বিক্রয় মূল্যকে গুণ করতে হবে, দ্যাট মিন্স পি ম্যাট্রিক্সের সাথে আর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, পি ইন্টু আর। তাহলে তুমি পি ম্যাট্রিক্সটা নিয়ে নাও। ওকে, পি নিয়ে নিলা। এবার তার সাথে নিতে হবে কি? আর ম্যাট্রিক্স। এবার আমরা দেখি একটু মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কত আসে। 100 দিয়ে 70কে গুণ করলে 7000 যোগ
125 দিয়ে 102 এর গুণন যোগ 110 দিয়ে 96, এটা আসতেছে 3310 এত টাকা নাকি 30,000, 3000 না 30,000, 30,310 টাকা। তাহলে দেখো মোট ক্রয় মূল্য কত? 26,600 টাকা। মোট বিক্রয় মূল্য কত? 30,310 টাকা। আমরা মোট ক্রয় মূল্য পাইছি, মোট বিক্রয় মূল্য পাইছি। সুতরাং মোট লাভ, আর লাভ কিভাবে বের করা হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে সাবট্রাক্ট করে। তাহলে বিক্রয় মূল্য আমার এখানে কি ছিল? PR, আর ক্রয় মূল্য কি ছিল? PQ। তাহলে মোট লাভ কি হবে? মোট বিক্রয় মূল্য মাইনাস মোট ক্রয় মূল্য। $30,310 মাইনাস 26,600, এত টাকা। ওকে, তাহলে 30,310 থেকে 26,600 বাদ দাও, কত আসলো? 3710, এত টাকা। অ্যান্সার কি এটা? না, এটা না। কেন না? ওই তো বলছে কি শতকরা লাভ। কি বলছে? শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা। তো শতকরা করতে হবে। দেখো, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যকে যদি শতকরা বানাতে হয় তাহলে আমরা কি করব? যেটা লাভ আসলো, দেখো ক্রয় লাভ বা ক্ষতি এগুলো কি ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে না? এটা কি বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে না? এটা ডিপেন্ড করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা যেটা করব, যে লাভটা বের হইলো তাকে ক্রয় মূল্য দিয়ে ডিভাইড করব, করে 1,000 দিয়ে 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। 1,000 না, সরি 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা শতকরা লাভ পেয়ে যাব। শতকরা লাভ ইকুয়াল টু কি? মোট লাভ ডিভাইডেড বাই মোট ক্রয় মূল্য ইন্টু 100%। এটা অ্যাকচুয়ালি ঐকিক নিয়ম করার মতো, ঐকিক নিয়ম করার মতো। কিরকম? এখানে মোট ক্রয় মূল্য কত ছিল? 26,600 টাকা না? তাহলে আমরা এখানে যে কাজটা করছি আসলে, যে আমরা এখানে এরকম একটা ঘটনা ঘটাইছি, 26,600 টাকায় লাভ হইল 3710 টাকা, 1 টাকায় লাভ হইল কত টাকা? 100 টাকায় লাভ হইল কত টাকা? এখানে সেই ঘটনাটাই ঘটনা হয়েছে। আই রিপিট, মোট ক্রয় মূল্য কত ছিল? 26,600, লাভ কত? 3710। তাহলে আমরা ঘটনা কোনটা ঘটাইছি? 26,600 টাকায় লাভ হলো 3710 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? সেটাকে আমরা ইন শর্ট এভাবে লিখতে পারি যে শতকরা লাভ হলো মোট লাভ ডিভাইডেড বাই মোট ক্রয় মূল্য ইন্টু 100%। যদি ক্ষতি হইতো তাহলে শতকরা ক্ষতি ইকুয়াল টু কি হইতো? মোট ক্ষতি ডিভাইডেড বাই মোট ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ হোক ক্ষতি হোক, এটা ডিপেন্ড করে কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা এবার একটু ক্যালকুলেশন করি। মোট লাভ কত? 3710 ডিভাইডেড বাই মোট ক্রয় মূল্য কত ছিল? 26,600 ইন্টু 100%। সো তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো 13.95%। ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে। তাহলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি ম্যাট্রিক্সের? ফার্স্ট প্রবলেম ডান। এবার আসো সেকেন্ড প্রবলেম 2 নাম্বার কোশ্চেন। এটা একটু সুন্দর কোশ্চেন, একটু বড়। কোন স্কুলে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শাখায় ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে দিছে। প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা শ্রেণীতে না, ভালো করে বুঝো। কোন স্কুলের 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রতি শাখায়, এই যে নাম্বার অফ স্টুডেন্ট এখানে যেটা দেওয়া, এটা কিন্তু প্রতি শাখায়। সো প্রতি শাখায় স্টুডেন্টের নাম্বার কত? 20, 25, 30, 35, 40, 45 জন। গুড। আবার বলছে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে এতটি করে শাখা আছে।
সো এইটা আবার কি, প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে শাখা আছে, প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে শাখা আছে। ফার্স্ট কোশ্চেন কি, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মাসিক বেতন এত টাকা করে হলে স্কুলের মাসিক বেতন কত? পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মাসিক বেতন। সো মাসিক বেতন আবার এখানে যেটা দেওয়া, এটা কিন্তু শাখা ভিত্তিক না, এটা কি শ্রেণী ভিত্তিক। দেখো, শ্রেণী পর্যন্ত মাসিক বেতন, শ্রেণী ভিত্তিক, এটা শ্রেণী ভিত্তিক, নট শাখা ভিত্তিক। ওকে ওকে, তাহলে আসো আমরা সলভ করব কেমনে, তাই তো। স্কুলের মাসিক আয় চাইছে, তাহলে তোমার ফার্স্টে যেটা করতে হবে, তোমার পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কটা শাখা আছে, আবার প্রত্যেকটা শাখায় যতজন করে স্টুডেন্ট আছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করবা। আই রিপিট, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কয়টা শাখা আছে, আবার প্রত্যেকটা শাখায় কয়টা করে স্টুডেন্ট আছে, এই দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করবা, তাহলে মোট স্টুডেন্ট সংখ্যা পাবা, মানে প্রত্যেকটা ক্লাসের মোট স্টুডেন্ট সংখ্যা পাবা। তারপরে আমরা কি করব, ওই প্রত্যেকটা ক্লাসের মোট স্টুডেন্ট সংখ্যা যে ম্যাট্রিক্সটা হলো, তা দিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসের যে মাসিক বেতন, ওই মাসিক বেতনকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমরা প্রথমে যেটা পাবো, আমরা পাই, আচ্ছা আমরা ধরে নেই আগে, ফার্স্টে আমরা একটু ধরে নিই, একটু ডিটেইলে সলভ করি। ধরি পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রতিটি শাখার, পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রতিটি শাখার না, প্রতিটিতে কতগুলা শাখা আছে সেটা নিয়ে যে ম্যাট্রিক্সটা, সেটা পি ম্যাট্রিক্স। আই রিপিট, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা শ্রেণীতে, মানে প্রতিটিতে কয়টা করে শাখা আছে সেটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স বানাচ্ছি। সেই ম্যাট্রিক্সটা কি হবে? 5 4 3 2 2 2, রাইট? 5 4 3 3টা 2। এটা হলো পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে শাখা আছে। এরপরে আমরা যেটা করব, প্রতি শাখায় ছাত্রছাত্রীর সংখ্যা, প্রতি শাখায় ছাত্রছাত্রীর সংখ্যা, এটাকে আমরা আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করব, ধরো কিউ ম্যাট্রিক্স, এবং এটাকে আমরা একটু কলামে নেব। সো কলামে তাহলে কি হবে, 20 25 30 35, একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দেই, 20 25 30 35 40 45 হইল। তাহলে আমরা পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে কয়টা শাখা আছে সেটা একটা ম্যাট্রিক্স বানাই নিছি, আবার প্রতিটা শাখায় ছাত্রছাত্রীর সংখ্যা সেটা একটা ম্যাট্রিক্স বানাই নিছি তো। এবার আমরা দুইটাকে মাল্টিপ্লাই করব, এবং এখানেও কিন্তু আগের মতো একটু কথা আছে, প্রথমটাকে কেন সারি বানাইলাম আর পরেরটাকে কেন কলাম বানাইলাম, মাল্টিপ্লিকেশন করার জন্য। মাল্টিপ্লিকেশন করতে গেলে কন্ডিশন মানতে হয়। কন্ডিশন কি, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা একই হতে হয়। সো তুমি যখন দেখো তো এখানে প্রথমটার কলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর দ্বিতীয়টা সারি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মাল্টিপ্লাই করা যাবে। কিন্তু তুমি যদি এরকম করতা, এটাও নিতা সারি এটাও নিতা সারি, তাহলে কিন্তু মাল্টিপ্লাই করা যেত না। এই কথা আমি আগের ম্যাথটাতেই বলে আসছি, ঠিক আছে? ওকে ওকে, এবার আসো তাহলে আমরা পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রতিটি শ্রেণীতে কয়টা শাখা আছে ম্যাট্রিক্স বানাইছি, প্রতিটা শাখায় কত ছাত্রছাত্রী আছে সেটা আরেকটা ম্যাট্রিক্স বানাইছি। এই দুটো গুণ করলে আমরা পাবো কি, এই দুটো গুণ করলে আমরা কি পাই, আমরা পাই পঞ্চম থেকে দশম পর্যন্ত মোট
ছাত্রছাত্রীর সংখ্যা। আচ্ছা, ব্যাপারটাকে এভাবে না বলে এভাবে বলা যেতে পারে, পঞ্চম থেকে দশম পর্যন্ত। আচ্ছা, একবারে আমরা মোট ছাত্রছাত্রীর সংখ্যা নাকি না, পঞ্চম থেকে দশম পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা। ওকে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি আমরা চাই, তাহলে এই যে পি ছিল, এই পি দিয়ে কাকে মাল্টিপ্লাই করতে হবে? এই যে কিউ ছিল, এই কিউকে মাল্টিপ্লাই করতে হবে, এই কিউকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে একটু মাল্টিপ্লাই করো। এখানে আমরা একটু কাজ করব, আমরা মাল্টিপ্লাই করব ঠিকই, কিন্তু যোগফলগুলো আগে লিখবো না, কারণ আছে। দেখো, মাল্টিপ্লাই করো তো, 5 দিয়ে 20 কে গুণ করলে 100 প্লাস 4 দিয়ে 25 কে গুণ করলে 100 প্লাস 3 দিয়ে 30 কে গুণ করলে 90 প্লাস 2 দিয়ে 35 কে গুণন করলে 70 প্লাস আবার 2 দিয়ে 40 কে গুণ করলে 80 প্লাস আবার 2 দিয়ে 45 কে গুণ করলে 90। এখন আসো, দেখো, আমি মোট ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু চাচ্ছি, আমি এটাকে যোগ করে মোটটা বের করতেছি, কিন্তু আমার কাজ হবে এটা নিয়ে, আমি একটু বলে রাখতেছি, আমার কাজ কিন্তু হবে এটা নিয়ে, পরের যে স্টেপের কাজটা সেটা আমি এটা নিয়ে করব। কেন করব ওটা বুঝাচ্ছি আমি। আগে আমরা একটু মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা বের করি। তাহলে 100 100 200, একবার একটু যোগ করে ফেলো তো, 200 প্লাস 90 প্লাস 80 প্লাস 90, 200 প্লাস একটা 70 বাদ গেছে, প্লাস 70। ওকে, কত আসলো? 530। এতজন, ঠিক আছে। এটা হলো মোট ছাত্রছাত্রীর সংখ্যা, বাট আমার কোশ্চেনে কি বলছে? ভর্তি ফি প্রতিজনের, আচ্ছা, পঞ্চম থেকে দশম পর্যন্ত মাসিক বেতন যথাক্রমে এত টাকা হবে। এখানে যে মাসিক বেতনটা আছে, এটা কি প্রত্যেকের মাসিক বেতন আছে, নাকি পঞ্চম থেকে দশম পর্যন্ত শ্রেণীভিত্তিক মাসিক বেতন আছে? নো ডাউট শ্রেণীভিত্তিক মাসিক বেতন আছে। আবার ভালো করে বুঝো, পঞ্চম থেকে দশম পর্যন্ত মাসিক বেতন, শ্রেণী পর্যন্ত মাসিক বেতন। তো এখানে মাসিক বেতন যেটা দেওয়া আছে এটা কিন্তু শ্রেণীভিত্তিক। আই রিপিট, এটা কি ভিত্তিক? শ্রেণীভিত্তিক। তাহলে আমার কি লাগবে? শ্রেণীভিত্তিক স্টুডেন্ট সংখ্যা কত সেটা লাগবে। এটা আমরা বের করছি কি, একদম পঞ্চম থেকে দশম পর্যন্ত টোটাল স্টুডেন্ট সংখ্যা। এটা বের করছি পঞ্চম থেকে দশম পর্যন্ত টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, বাট আমার লাগবে কি শ্রেণীভিত্তিক স্টুডেন্ট সংখ্যা। তো সেটা তো এই লাইনেই আছে। দেখো, আমি যখন, এটা কি ছিল শাখার ম্যাট্রিক্স, এটা কি ছিল প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট। তাহলে এই শাখা দিয়ে যখন এই স্টুডেন্ট নাম্বারটাকে গুণ করব, সেটা একটা শাখার মানে একটা শ্রেণীর মোট স্টুডেন্ট। আবার এটা দিয়ে যখন এটাকে গুণ করবে, সেটা আরেকটা শ্রেণীর মোট স্টুডেন্ট সংখ্যা। মোট কথা এই যে এখানে 100 100 90 70 80 90, এরা হইল শ্রেণীভিত্তিক স্টুডেন্ট। এটা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, এটা ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর স্টুডেন্ট নাম্বার। ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, আমরা ফার্স্টে লিখব যে এখানে শ্রেণীভিত্তিক পঞ্চম থেকে দশম পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা। শ্রেণীভিত্তিক, এটা কিন্তু শ্রেণীভিত্তিক। এটাকে নাম দিলাম ধরো আর, এটাকে নাম দিলাম ধরো আর। তাহলে আর ম্যাট্রিক্সটা যে আমরা বানাবো এখান থেকে 100, এটা হলো পঞ্চম শ্রেণীর মোট স্টুডেন্ট। কারণটা কি, পঞ্চম শ্রেণীতে শাখা কটা ছিল? 5টা। লুক এট দ্য বোর্ড, পঞ্চম থেকে দশম পর্যন্ত এতটি করে শাখা আছে। তাহলে এটা পঞ্চম শ্রেণীতে শাখার সংখ্যা, ষষ্ঠতে শাখা, সপ্তমে শাখা, অষ্টমে, নবমে, দশমে শাখা। তাহলে আমি তাই করছি, পঞ্চম শ্রেণীতে কয়টা শাখা? 5টা। তা দিয়ে প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট কত? 20। তাহলে 5 20 100, এটা হলো পঞ্চম শ্রেণীর মোট ছাত্রছাত্রী সংখ্যা। ষষ্ঠ শ্রেণীতে শাখা কত? 4টা। প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট কটা? 25টা। তাহলে 4 25 কত হচ্ছে? 100। এটা হলো ষষ্ঠ শ্রেণীর মোট স্টুডেন্ট সংখ্যা। সেম ভাবে
সপ্তমে শাখা 3টা, প্রত্যেক শাখায় স্টুডেন্ট 30টা, তাহলে ওই শ্রেণীতে মোট স্টুডেন্ট সংখ্যা কত? 90। সিমিলারলি পরেরটা 70, 80, 90। ঠিক আছে, ঠিক আছে। এইখানে অনেকের ভুল হতে পারে। আই রিপিট, পঞ্চম থেকে দশম পর্যন্ত এটা ছিল মোট ছাত্রছাত্রীর সংখ্যা। আর মোট বের করতে এই যে লাইনটা, এই লাইনটা বোঝাচ্ছে কি? প্রত্যেকটা শ্রেণীতে স্টুডেন্ট সংখ্যা। কারণ কোন একটা শ্রেণীর শাখার সংখ্যা দিয়ে প্রত্যেকটা শাখায় স্টুডেন্টের সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে ওই শ্রেণীর মোট স্টুডেন্ট সংখ্যা কিন্তু বের হয়ে গেল। গেল না? গেল তো? গেল তো? গেল তো? ওকে, ওকে, ওকে। এখন আসো, এখন আসো। এখন তো সুন্দর করে বলে দেওয়া আছে পঞ্চম থেকে দশম পর্যন্ত মাসিক বেতন। তাহলে বেতনটা কি ওয়াইজ? বেতনটা কি ওয়াইজ? শ্রেণী ওয়াইজ। ওকে, ওকে। তাহলে আমরা পরের লাইনে যাই, পরের পেজে যেটা লিখবো, এখানে, 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 এখানে। তাহলে আমরা পাইলাম কি? আমরা পাইলাম কি? এইটা তো, তাই না? আচ্ছা, এইটাই আমরা পরের পেজে নিয়ে যাই, এটাই আমরা পরের পেজে নিয়ে যাই, এটাই নিয়ে যাই আমরা পরের পেজে। ঠিক আছে, এটাই নিয়ে যাই। ওখানে থাক, আগের পেজে থাক। তাহলে এখানে আমরা পাইলাম কি? শ্রেণীভিত্তিক পঞ্চম থেকে দশম পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা পাইলাম, এবং শ্রেণীভিত্তিক 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 পঞ্চম থেকে দশম পর্যন্ত মাসিক বেতন। পঞ্চম থেকে দশম পর্যন্ত মাসিক বেতন, এটাকে আরেকটা নাম দিলাম, ধরো এস। এটা অবশ্যই কলামে নিতে হবে। তো মাসিক বেতন কি? 15, 12, 12, 10 আর 10। 15, 12, 12, 10, 8, 10। ঠিক আছে, এখন কি করব? শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যাকে শ্রেণীভিত্তিক বেতন দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা মোট মাসিক বেতনটা পেয়ে যাব। সুতরাং মোট মাসিক বেতন ইকুয়াল আর এস। আর এর সাথে এস কে মাল্টিপ্লাই করতে হবে। আর 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 নিয়ে নিছি, এস এস নিয়ে নিলাম। ঠিক আছে, আর নিলাম, এস নিলাম। তাহলে দেখো একবারে মাল্টিপ্লিকেশনটা লিখে ফেলবো। 100 দিয়ে 15 গুণন, 100 ইন্টু 15 যোগ 100 দিয়ে 12 মানে 1200, আবার 90 দিয়ে 12, আবার 70 দিয়ে 10, 70 দিয়ে 10 700, আবার 80 দিয়ে 8 640, 90 দিয়ে 10 900। তাহলে আলটিমেটলি আসতেছে কত? 4635। এত টাকা, এত টাকা। ঠিক আছে, ঠিক আছে। আরেকবার দেখো, 100 দিয়ে 15 গুণ করলে 1500, 100 দিয়ে 12 গুণ করলে 1200, 90 দিয়ে 12 গুণ করো, 90 ইন্টু 12, 70 দিয়ে 10 গুণ করলে 700, 80 দিয়ে 8 গুণ করলে 640, 90 দিয়ে 10 গুণ করলে 900। এই একটু ভুল হয়েছে, 6020 টাকা, 6020 টাকা। তাই তো বলি, এটা হইল 6020 টাকা। ওকে, 6020 টাকা। এই হলো আমার ওই স্কুলের মোট মাসিক বেতন। কোশ্চেন 1 ডান। প্রথম যেটা ছিল সেটা ডান। ওকে, ওকে। এবার আসো সেকেন্ড কোশ্চেন। বলছে ভর্তি ফি প্রতিজনের 500 টাকা হলে ওই স্কুলের বার্ষিক মোট আয় কত? এটা খুবই ইজি, কারণ 2 নাম্বারের জন্য যা যা প্রয়োজন তা অলরেডি আমরা ফাইন্ড আউট করে ফেলছি। তাহলে আমরা ইন শর্ট এবার 2 নাম্বারটা সলভ করে ফেলি। ইন শর্ট আমরা 2 নাম্বারটা এবার একটু সলভ করে ফেলি। এখানে আর তো ম্যাট্রিক্সের কাজবাজ নাই,
এখানে খুব সহজ জিনিস। ভর্তি ফি প্রতিজনের কত? 500 টাকা। প্রতিজনের, শ্রেণীভিত্তিক বলে নাই, শাখা ভিত্তিক বলে নাই, ভর্তি ফি বলছে প্রতিজনের, সেটা কোন শ্রেণীর হয় হোক, কোন শাখায় হয় হোক, প্রত্যেক জনের কত টাকা? 500 টাকা। আর স্কুলে পঞ্চম থেকে দশম পর্যন্ত মোট স্টুডেন্ট কত? 530। তাহলে একদম টোটাল স্টুডেন্ট 530 কে প্রতি জনের ভর্তি ফি 500 টাকা দিয়ে যদি গুণ করি, তাহলে আমি মোট ভর্তি ফিটা পাচ্ছি। তাহলে মোট ভর্তি ফিটা আগে আমরা বের করে ফেলি। আমরা পাই মোট ভর্তি ফি, মোট ভর্তি ফি ইকুয়াল টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 530, প্রত্যেক জনের ভর্তি ফি 500। তাহলে মোট ভর্তি ফি কত টাকা হলো? মোট ভর্তি ফি হলো 530 ইন্টু 500, 2,65,000 টাকা। ওকে, 2,65,000 টাকা, 265,000। এটা গেল মোট ভর্তি ফি। আবার দেখো, মোট বার্ষিক আয়ের জন্য কি মোট ভর্তি ফি হলে হবে? না, তার সাথে তো মোট বেতনটাও লাগবে। আমরা অলরেডি কিন্তু মাসিক বেতনের ক্যালকুলেশন করে ফেলছি, কত? 6,020 টাকা। তাহলে প্রত্যেক মাসে যদি 6,020 টাকা আয় হয়, তাহলে এক বছরে মানে 12 মাসে কত আয় হবে সেটা আমরা হিসাব করে ফেলি। তাহলে সেটা এবার একটু হিসাব করি। এবং বার্ষিক বেতন থেকে আয়, বার্ষিক বেতন থেকে আয়, বেতন থেকে আয়, বেতন থেকে প্রত্যেক মাসের আয় কত ছিল? 6,020। প্রত্যেক মাসের আয় ছিল 6,020, তাকে 12 মাস দিয়ে আমরা যদি গুণন করি, তাহলে কিন্তু এক বছরের আয়টা আমরা পেয়ে যাচ্ছি। 6,020 ইন্টু 12 কত হলো? 72,240, 72240 এত টাকা। ঠিক আছে, তাহলে মোট ভর্তি ফিও পাইছি, বার্ষিক মোট বেতনও পাইছি। সুতরাং মোট বার্ষিক আয়, মোট বার্ষিক আয় ইকুয়াল 265,000 প্লাস 72240 কত টাকা হচ্ছে? 337240, 337240 এত টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে ওকে, বোঝা গেছে তো? বোঝা গেছে তো? সো এই হলো আমাদের বাস্তব জীবনের ম্যাট্রিক্সের প্রয়োগ। ঠিক আছে, এই প্রবলেমটা ভাইয়া সলভ করে দিছে, এটাও ভাইয়া সলভ করে দিল, এন্ড তোমাদের জন্য তাহলে তো একটা প্রবলেম থাকবেই। সো তোমরা এইটা এবার একটু সলভ করে ফেলবা। এটার আমি অ্যান্সারটাও দিয়ে দিছি। ঠিক আছে, সো ম্যাট্রিক্সের অনলি ম্যাট্রিক্সের, নট ডিটারমিনেন্ট, নির্ণায়ক না, ম্যাট্রিক্সের একাডেমিক ক্লাস এই পর্যন্তই। এরপরে আমরা এডমিশন স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। দ্যাটস ইট এভরিওয়ান, সালামু আলাইকুম।